বিল্ড দ্য সিস্টেম, সি ইয়োর ফিউচার গ্রো এফোর্টলেসলি। তুমি কি কখনো ভেবেছ যে বড় স্বপ্ন দেখা, কঠোর পরিশ্রম করা আর লক্ষ্যের পেছনে ছুটে বেড়ানো এগুলোই যথেষ্ট, যাতে তোমার ভবিষ্যৎ নিজে থেকে গড়ে উঠবে? যদি এমনটা মনে হয়, তাহলে আজকের এই অডিও সামারিটি তোমার জন্য একটা বড় জাগরণ হবে। কারণ সত্যটা হলো, স্বপ্ন ছাড়া সিস্টেম হলে সেটা শুধু বিশৃঙ্খলার সুন্দর পোশাক পরা, এবং বেশিরভাগ মানুষ এই সত্যকে উপেক্ষা করে চিরকাল হাসল করে যায়, কিন্তু কখনোই সত্যিকারের স্বাধীনতা বা শান্তি পায় না। আসল সফল লোকেরা, যারা সম্পদ, অর্থপূর্ণ সম্পর্ক এবং জীবনের নিয়ন্ত্রণ গড়ে তোলে, তারা কঠোর পরিশ্রম করে না। তারা সঠিক জিনিসগুলোকে সঠিক ক্রমে, সঠিক সিস্টেমের মধ্যে রাখে, যাতে সব কিছু স্বয়ংক্রিয় হয়। আজ আমরা ডুব দিচ্ছি কেলভিন ডব্লিউ ন্যাথানের এই বিপ্লবী বই বিল্ড দ্য সিস্টেম, সি ইউর ফিউচার গ্রো এফোর্টলেসলি এর গভীর সাগরে। ন্যাথান, যিনি একজন অভিজ্ঞ লাইফ কোচ এবং লিডারশিপ এক্সপার্ট, তিনি হাজারো মানুষকে পরিবর্তনের পথ দেখিয়ে এসেছেন। এই বইয়ে সহজ গল্পভিত্তিক ভাষায় প্রমাণ করেছেন যে সাফল্য উইল পাওয়ারের খেলা নয়, এটা সিস্টেম ডিজাইনের খেলা। এই বইটি শুধু একটা গাইড নয়, এটা একটা ব্লুপ্রিন্ট, যা তোমার দৈনন্দিন জীবনকে অটোমেটিক করে তুলবে, যাতে তোমার ভবিষ্যৎ নিজে নিজে ফুলে ফেঁপে ওঠে এবং তুমি শুধু তার ফল উপভোগ করো। এই অডিও বুক সামারিটি শোনার পর তোমার জীবন কিভাবে বদলে যেতে পারে তার একটা জলজলে ছবি আঁকি। যেমন, তুমি বুঝতে পারবে যে লক্ষ্যগুলো তোমাকে উঁচুতে নিয়ে যায় না, তোমার সিস্টেমগুলোই তোমাকে নিচে টেনে নামায় বা উপরে তোলে, এবং কিভাবে সিস্টেম তৈরি করে হ্যাসল থেকে মুক্তি পাওয়া যায়। তুমি তোমার পরিচয়কে পরিবর্তন করে অভ্যাস গড়তে শিখবে, যাতে পরিবর্তন জোর করে না হয়ে স্বাভাবিক এবং টেকসই হয়। তুমি হ্যাবিট লুপ এবং পরিবেশ ডিজাইনের মাধ্যমে ফ্রিকশন কমিয়ে কনসিস্টেন্সি বাড়াবে, যাতে তোমার রুটিন স্বয়ংক্রিয় হয়। তুমি অটোমেশন, রিফ্লেকশন এবং এনার্জি ম্যানেজমেন্টের কৌশল শিখবে, যা তোমার সিস্টেমকে অ্যাডজাস্টেবল এবং সাস্টেইনেবল করে তুলবে। তুমি কমিউনিটি সাপোর্ট এবং স্কেলিংয়ের মাধ্যমে বার্নআউট এড়িয়ে এফোর্টলেস গ্রোথ অর্জন করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি বুঝবে যে সিস্টেম তৈরি করা মানে শুধু সাফল্য নয়, এটা একটা অর্থপূর্ণ, স্বাধীন জীবন করা, যেখানে তোমার ভবিষ্যৎ নিজে নিজে বড় হয় এবং তুমি তার সঙ্গী হয়ে সেটা উপভোগ করো। সুতরাং চলো শুরু করি এই সিস্টেম বিল্ডিং যাত্রা, যা তোমাকে হ্যাসলের চক্র থেকে মুক্ত করে এফোর্টলেস সাফল্যের দুয়ার খুলে দেবে। এটা শুধু একটা সামারি নয়, এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু। অডিজ্ঞান চ্যানেলে তোমাদের স্বাগতম। আত্ম উন্নয়ন এবং সফলতার এই যাত্রায় আমরা সবসময় তোমাদের পাশে আছি। এই মূল্যবান অডিও বুক সামারিটি শোনার সময় যদি কোনো অংশ তোমার মন ছুঁয়ে যায় বা তোমাকে অনুপ্রাণিত করে, তাহলে অবশ্যই একটা লাইক দিও। তোমার কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমার ভাবনাগুলো জানাতে ভুলো না। আমাদের এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই জ্ঞানের আলোয় আলোকিত করো। তোমার সমর্থন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। এক সিস্টেমের শক্তি, লক্ষ্যের উপরে উঠে দাঁড়ানোর রহস্য এবং হাসলের ফাঁদ। কেলভিন ডব্লিউ ন্যাথানের এই বইয়ের প্রথম অধ্যায়টি একটি শক্তিশালী ঘোষণা দিয়ে শুরু হয়, যা তোমার মনকে একদম নাড়িয়ে দেবে। তুমি তোমার লক্ষ্যের স্তরে উঠো না, তুমি তোমার সিস্টেমের স্তরে পুড়ে যাও। ন্যাথান এখানে ব্যাখ্যা করেন যে আমরা সকলে বড় বড় স্বপ্ন দেখি, যেমন কোটিপতি হওয়া, ফিটনেস অর্জন করা বা স্বপ্নের ব্যবসা করা, কিন্তু এই স্বপ্নগুলো কেবল মোটিভেশনাল পোস্টারের মতো থেকে যায়, কারণ আমাদের কোনো সিস্টেম নেই। সিস্টেম মানে হলো সেই অদৃশ্য ফ্রেমওয়ার্ক বা স্ট্রাকচার, যা তোমার দৈনন্দিন অভ্যাস, রুটিন, ডিসিশন মেকিং এবং পরিবেশকে সংগঠিত করে সেটা তোমার সাফল্য স্বয়ংক্রিয় করে এবং এফোর্টলেস হয়।
এই অধ্যায়ে ন্যাথান দেখান যে হাসলিং, যেটা আমরা সবাইকে শেখানো হয়, সেটা শুধু তোমার এনার্জি খরচ করে এবং বার্ন আউট ডেকে আনে, কিন্তু সিস্টেম তৈরি করে তুমি এনার্জি সেভ করো এবং ফলাফলগুলোকে মাল্টিপ্লাই করো। ন্যাথান একটা বাস্তব হৃদয়স্পর্শী উদাহরণ দেন। একজন তরুণ উদ্যোক্তা যিনি তার স্টার্ট আপের জন্য দিনরাত কাজ করতেন, কিন্তু প্রত্যেক মাসে লক্ষ্য মিস করতেন। কেন? কারণ তার কোনো সিস্টেম ছিল না। সে শুধু আরও হার্ড ওয়ার্ক করতেন, কিন্তু টাস্ক প্রায়োরিটাইজ করতেন না, ডেলিগেট করতেন না বা ট্র্যাক করতেন না। যখন তিনি একটা সিস্টেম তৈরি করলেন, প্রত্যেক সকালে 3টা প্রায়োরিটি টাস্ক লিস্ট, সপ্তাহান্তে রিভিউ মিটিং এবং অটোমেটেড রিমাইন্ডার, তখন তার ব্যবসা 30% গ্রো করলো এবং সে নিজে শান্তি পেলেন। ন্যাথান এখানে জোর দেন যে লক্ষ্যগুলো ডেস্টিনেশনের মতো, তারা তোমাকে অনুপ্রাণিত করে, কিন্তু সিস্টেম হলো জিপিএস, যা তোমাকে দৈনন্দিন পথ দেখায়। তিনি বলেন, স্বপ্ন ছাড়া সিস্টেম হলে সেটা শুধু বিশৃঙ্খলার সুন্দর পোশাক পরা হয়। এই অধ্যায়ে তিনি তোমাকে চ্যালেঞ্জ করেন, তোমার জীবনের কোন কোন এরিয়ায় সিস্টেমের অভাব, যেটা তোমাকে আটকে রেখেছে, হেলথে, ক্যারিয়ারে না রিলেশনশিপে। তিনি প্র্যাকটিক্যাল স্টেপ দেন। প্রথমে তোমার বর্তমান রুটিন ম্যাপ করো, তারপর ছোট সিস্টেম যোগ করো, যেমন ডেইলি জার্নালিং। এই অধ্যায়ের শেষে তুমি বুঝবে সিস্টেম তৈরি করা এফোর্টলেস গ্রোথের ভিত্তি, যেখানে তোমার ভবিষ্যৎ নিজে নিজে করে ওঠে এবং তুমি তার সাক্ষী হয়ে উপভোগ করো। এটা তোমার যাত্রার প্রথম ধাপ, যা পরবর্তী অধ্যায়গুলোতে আরও গভীর হয়ে যাবে। মূল শিক্ষা: লক্ষ্যের উপর সিস্টেমের প্রাধান্য। তুমি লক্ষ্যের স্তরে উঠো না, সিস্টেমের স্তরে পড়ো। লক্ষ্য তোমাকে অনুপ্রাণিত করে, কিন্তু সিস্টেম দৈনন্দিন পথ দেখায়। তাই স্বপ্নগুলোকে সংগঠিত রুটিন এবং অভ্যাসে রূপান্তরিত করো। হাসলিংয়ের ফাঁদ এড়িয়ে এনার্জি সেভ। কঠোর পরিশ্রম এনার্জি খরচ করে এবং বার্নআউট ডেকে আনে। সিস্টেম তৈরি করে তুমি এনার্জি সেভ করো এবং ফলাফল মাল্টিপ্লাই করো। সঠিক জিনিসগুলো সঠিক ক্রমে করো। বিশৃঙ্খলা থেকে সংগঠনের চ্যালেঞ্জ। তোমার জীবনের এরিয়াগুলো যেমন হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, এগুলো পর্যালোচনা করো। কোথায় সিস্টেমের অভাব তোমাকে আটকে রেখেছে, ছোট স্টেপে সেগুলো ফিক্স করো, যেমন ডেইলি প্রায়োরিটি লিস্ট। স্বপ্নের সত্যতা এবং সিস্টেমের ভূমিকা। স্বপ্ন ছাড়া সিস্টেম হলে বিশৃঙ্খলা হয়। সিস্টেম দিয়ে তোমাকে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। এটা তোমার সাফল্যের জিপিএস। এফোর্টলেস গ্রোথের ভিত্তি স্থাপন। সিস্টেম তৈরি করলে তোমার ভবিষ্যৎ স্বয়ংক্রিয়ভাবে বড় হয় এবং তুমি শুধু তার ফল উপভোগ করো। এটা তোমার যাত্রার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ধাপ। এই অধ্যায়টি তোমাকে শেখায় যে সাফল্যের প্রথম রহস্য হলো সিস্টেমকে প্রাধান্য দেওয়া। এটা তোমার জীবনকে বিশৃঙ্খলা থেকে সংগঠিত করে তুলবে এবং পরবর্তী অধ্যায়গুলোতে তুমি দেখবে কিভাবে এই ভিত্তি উপরে উঠে একটা অটোমেটিক মেশিন তৈরি করে। পরিচয়ের পরিবর্তন। অভ্যাসের মূল থেকে শুরু করা এবং সেলফ ইমেজের রূপান্তর। দ্বিতীয় অধ্যায়ে ন্যাথান পরিচয়কে পরিবর্তনের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরেন এবং এটা তোমার মনকে একদম নাড়িয়ে দেবে। তিনি বলেন, অভ্যাস জোর করে তৈরি করলে সেগুলো কয়েকদিন পর ভেঙে যায়, কারণ অভ্যাস আসে উইল পাওয়ার থেকে নয়, তোমার পরিচয় থেকে। যদি তুমি নিজেকে আমি একজন স্বাস্থ্যকর এবং এনার্জেটিক ব্যক্তি বলে দেখো, তাহলে জিমে যাওয়া বা সালাদ খাওয়া স্বাভাবিক হয়ে যায়। কিন্তু যদি শুধু আমি ওয়েট লস করবো বলো, তাহলে মোটিভেশন শেষ হলে সব থেমে যায়। এই অধ্যায়ে ন্যাথান ব্যাখ্যা করেন যে পরিচয় পরিবর্তন করা মানে তোমার সেলফ ইমেজকে রিবিল্ড করা। এটা তোমার মনের অটোমেটিক অ্যাকশন ট্রিগার করে, যাতে পরিবর্তন জোর করে না হয়ে স্বয়ংসিদ্ধ হয়। তিনি দেখান যে বর্তমান পরিচয় প্রায়শই সীমাবদ্ধতা তৈরি করে, যেমন আমি সবসময় ব্যস্ত বললে তুমি কখনো শান্তি খুঁজে পাবে না। ন্যাথান একটা অনুপ্রেরণামূলক উদাহরণ দেন। একজন কর্পোরেট এক্সিকিউটিভ যিনি প্রমোশনের লক্ষ্য নিয়ে কাজ করতেন, কিন্তু স্ট্রেস এবং প্রোক্রাস্টিনেশনে ভুগতেন। তিনি তার পরিচয়কে আমি একজন ফোকাসড এবং স্ট্র্যাটেজিক
লিডার বলে শিফট করতেন। প্রত্যেক সকালে আয়নায় এটা বলে জার্নালে লিখে এবং ছোট অ্যাকশন যেমন 10 মিনিট ডিপ ব্রিদিং দিয়ে রিইনফোর্স করলেন। ফলে তার ডেইলি রুটিন, প্রায়োরিটি লিস্ট তৈরি, ডেলিগেশন এবং টাইম ব্লকিং স্বয়ংক্রিয় হয়ে গেল এবং 6 মাসে তিনি প্রমোশন পেলেন। ন্যাথান জোর দেন যে পরিচয় ফাউন্ডেশন, এটা ছাড়া সিস্টেম ভিত্তিহীন হয়। তিনি প্র্যাকটিক্যাল স্টেপ দেন। প্রথম তোমার বর্তমান পরিচয়ে ম্যাপ করো, যেমন কী ভাবো তুমি নিজেকে। তারপর নতুন পরিচয় লিখো এবং ছোট অ্যাকশন দিয়ে প্রমাণ করো। উদাহরণস্বরূপ, যদি তোমার লক্ষ্য ফিটনেস হয়, তাহলে আমি একজন অ্যাক্টিভ লাইফস্টাইলের লাভার বলে শুরু করে দাও এবং প্রতিদিন 10 মিনিট ওয়াক দিয়ে রিএনফোর্স করো। এই অধ্যায়ে তিনি তোমাকে চ্যালেঞ্জ করেন, তোমার বর্তমান পরিচয় কি তোমার সাফল্যকে সীমাবদ্ধ করছে নাকি? পরিবর্তন করে তুমি কি অর্জন করতে পারো? ন্যাথানের কথায়, পরিচয় শিফট করলে অভ্যাস স্বাভাবিক হয় এবং সিস্টেম অটোমেটিক গড়ে ওঠে। এই অধ্যায়ের শেষে তুমি বুঝবে যে পরিবর্তনের আসল শুরু হয় মনে। এটা তোমার সিস্টেমের মূল স্তম্ভ। মূল শিক্ষা: পরিচয় থেকে অ্যাকশনের সংযোগ। অভ্যাস উইল পাওয়ার থেকে নয়, পরিচয় থেকে আসে। নিজেকে নতুনভাবে দেখো, আমি একজন ফোকাসড লিডার বা আমি স্বাস্থ্যকর, এবং অ্যাকশন স্বাভাবিক হয়ে যাবে, জোর করে নয়। ফাউন্ডেশন বিল্ডিংয়ের প্র্যাকটিক্যাল স্টেপ: পরিচয় পরিবর্তন করো আয়নার অ্যাফার্মেশন বলে, জার্নালে লিখে এবং ছোট অ্যাকশন যেমন 10 মিনিট প্র্যাকটিস করো এমন কাজ দিয়ে রিইনফোর্স করে। এটা অভ্যাসকে টেকসই এবং স্বয়ংক্রিয় করে। লক্ষ্যের পরিবর্তে সেলফ ইমেজ ফোকাসড করা। লক্ষ্যগুলো ফোকাস না করে পরিচয় ফোকাস করো। এটা মোটিভেশনকে অটোমেটিক করে এবং সীমাবদ্ধতা ভাঙে। সীমাবদ্ধতা চিহ্নিত এবং ভাঙা। তোমার বর্তমান পরিচয় কি? যেমন আমি সবসময় ব্যস্ত। এটা তোমাকে আটকে রেখেছে? নতুন পরিচয় দিয়ে সেই বাধা ভাঙো এবং ছোট প্রমাণ যোগ করো। স্বাভাবিক পরিবর্তনের শক্তি: পরিচয় শিফট করলে পরিবর্তনে জোর করে নয়, স্বয়ংসিদ্ধ হয়। এটা সিস্টেমের মূল ফাউন্ডেশন এবং এফোর্টলেস গ্রোথের চাবি। এই অধ্যায়টি তোমাকে শেখায় যে সত্যিকারের পরিবর্তনের শুরু হয় তোমার মনের গভীরে। পরিচয় পরিবর্তন করলে তোমার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে গড়ে উঠবে এবং তুমি দেখবে কিভাবে ছোট শিফট জীবনের বড় রূপান্তর ঘটায়। 3. হ্যাবিট লুপ, কিউ, অ্যাকশন এবং রিওয়ার্ডের চক্র এবং অভ্যাসের সায়েন্স। তৃতীয় অধ্যায়ে ন্যাথান হ্যাবিট লুপকে ভেঙে দেখান এবং এটা তোমার মস্তিষ্কের গোপন কোড উন্মোচন করবে। তিনি বলেন, প্রত্যেক অভ্যাস একটা চক্র, যেটা কিউ, যেমন সিগন্যাল বা ট্রিগার, অ্যাকশন এবং রিওয়ার্ড, যা তোমার মস্তিষ্ককে লুপে আটকে রাখে। অভ্যাস পরিবর্তন করতে হলে এই চক্রের একটা অংশ পরিবর্তন করো। কিউকে দৃশ্যমান করো যাতে তোমার অভ্যাস শুরু হয়, অ্যাকশনকে সিম্পল করো যাতে এটা সহজ হয়, এবং রিওয়ার্ডকে আকর্ষণীয় করো যাতে মস্তিষ্ক এটাকে লিঙ্ক করে। এই অধ্যায়ে ন্যাথান দেখান যে খারাপ অভ্যাস ভাঙতে এই লুপকে ব্রেক করো, কিউ অফ করো বা ফ্রিকশন যোগ করো। এটা সায়েন্স ভিত্তিক। তোমার মস্তিষ্ক ডোপামিনের জন্য লুপ চালায়, তাই স্মার্টলি ডিজাইন করলে ভালো অভ্যাস অটো পাইলটে চলে। ন্যাথান একটা জীবন্ত উদাহরণ দেন। একজন লেখক যিনি প্রতিদিন লিখতে চান কিন্তু শুরু করতে পারেন না। তার কিউ ছিল অস্পষ্ট। যেমন তিনি ভাবতেন যখন সময় পাব। তিনি কিউ যোগ করলেন, প্রত্যেক সকালে ডেস্কে নোটবুক খোলা রাখা, অ্যাকশন সিম্পল করলেন, শুধু 5 মিনিট লিখো, রিওয়ার্ড দিলেন। লেখার পর প্রিয় কফি। ফলে 2 সপ্তাহে তার লেখার অভ্যাস স্থায়ী হয়ে গেল এবং তিনি বই শেষ করলেন। খারাপ অভ্যাসের উদাহরণ: স্ন্যাকিং এর কিউ, যেমন টিভি দেখা অফ করো, ফোন লক অ্যাপ দিয়ে, বা ফ্রিজে হেলদি স্ন্যাক্স রাখো। ন্যাথান প্র্যাকটিক্যাল টুলস দেন। লুপ ম্যাপিং, যেমন পেপারে চক্র আঁকো, ট্র্যাকিং অ্যাপ
এবং টেস্টিং প্রথম সপ্তাহে একটা লুপ পরিবর্তন করে দেখো। তিনি জোর দেন যে এই লুপ না বুঝলে অভ্যাস ভাঙা কঠিন, কিন্তু মাস্টার করলে সিস্টেম অটোমেটিক হয়। এই অধ্যায়ে তিনি তোমাকে চ্যালেঞ্জ করেন, তোমার একটা খারাপ অভ্যাসের লুপ ম্যাপ করো এবং একটা পরিবর্তন করো। ন্যাথানের কথায় হ্যাবিট লুপ তোমার মস্তিষ্কের ডিফল্ট প্রোগ্রাম। তুমি এটাকে রিপ্রোগ্রাম করো এবং তোমার জীবন রিবুট হয়। এই অধ্যায়ের শেষে তুমি বুঝবে যে অভ্যাস সায়েন্স এবং লুপ মাস্টার করলে তোমার সিস্টেম শক্তিশালী হয়ে ওঠে। মূল শিক্ষা: চক্রের সায়েন্স বুঝো। হ্যাবিট সমান সমান কিউ, যেটা ট্রিগার, তারপর অ্যাকশন, যেটা কাজ, তারপর রিওয়ার্ড মানে পুরস্কার। এই লুপ তোমার মস্তিষ্ককে আটকে রাখে। পরিবর্তনের জন্য একটা অংশ অ্যাডজাস্ট করো এবং অভ্যাস স্বয়ংক্রিয় করো। কিউকে দৃশ্যমান এবং সহজ করো। ভালো অভ্যাসের জন্য সিগন্যাল সেট করো, যেমন জিম ব্যাগ দরজায় রাখা বা ডেস্কে বুক খোলা রাখা, যাতে শুরু করতে স্বাভাবিক হয়। রিওয়ার্ডকে আকর্ষণীয় করে মস্তিষ্ক লিঙ্ক করো। অ্যাকশনের পর ডোপামিন বুস্টিং পুরস্কার দাও, যেমন লেখার পর কফি খেতে পারো, যাতে মস্তিষ্ক অভ্যাসকে পজিটিভ করে মনে রাখে। খারাপ অভ্যাস ভাঙো ফ্রিকশন যোগ করে। কিউ অফ করো, যেমন নোটিফিকেশন মিউট করে রাখো, বা বাধা যোগ করো, যেমন ফোন লক অ্যাপ করো। এটা লুপ ভেঙে তোমাকে মুক্ত করে। ট্র্যাকিং এবং টেস্টিং টুলস: লুপ ম্যাপ করে অ্যাপ ব্যবহার করো। প্রথম সপ্তাহে টেস্ট করো। এটা অভ্যাসকে সায়েন্স ভিত্তিক করে এবং সিস্টেমকে অটোমেটিক করে। এই অধ্যায়টি তোমাকে শেখায় যে অভ্যাস কোনো জাদু নয়, এটা সায়েন্স, এবং লুপ মাস্টার করলে তোমার সিস্টেম একটা স্বয়ংক্রিয় চালিত মেশিন হয়ে ওঠে। পরবর্তী অধ্যায় দেখবে কিভাবে পরিবেশ এই লুপকে আরও শক্তিশালী করে। 4. পরিবেশ ডিজাইন: আচরণের অদৃশ্য নিয়ন্ত্রক এবং ফ্রিকশনের খেলা। চতুর্থ অধ্যায়ে ন্যাথান একটা বিস্ময়কর সত্য তুলে ধরেন, সাফল্য ডিসিপ্লিনের উপর নয়, তোমার পরিবেশের ওপর নির্ভর করে। তিনি ব্যাখ্যা করেন যে তোমার চারপাশের পরিবেশ, ঘর, ওয়ার্ক স্পেস, এমনকি ডিজিটাল স্পেস তোমার আচরণের অদৃশ্য নিয়ন্ত্রক। ভালো পরিবেশ ডিজাইন করলে ভালো অভ্যাস সহজে হয়ে যায়, কারণ ফ্রিকশন, যেটা বাধা, সেটা কমে যায়। আর খারাপ অভ্যাস কঠিন হয়, কারণ ফ্রিকশন বাড়ে। এই অধ্যায়ে ন্যাথান দেখান যে আমরা প্রায়শই নিজেকে দোষ দেই, যেমন আমি ভাবি আমার উইল পাওয়ার কম, কিন্তু আসলে পরিবেশই আমাদের খেলোয়াড়। স্মার্ট ডিজাইন করলে সিস্টেম অটো পাইলটে চলে। ন্যাথান একটা বাস্তব উদাহরণ দেন, একজন ফ্রিল্যান্সার যিনি ফোকাস হারাতেন ডিস্ট্রাকশনের কারণে। তিনি তার ওয়ার্ক স্পেস ডিজাইন করলেন, ডেস্ক ক্লিন রেখে শুধু ল্যাপটপ এবং ওয়াটার বোতল রাখলেন। ফোকাসের জন্য ফ্রিকশন কম করলেন, ফোন সাইলেন্ট মোডে অন্য রুমে রাখলেন, ডিস্ট্রাকশনের ফ্রিকশন বাড়ানো যেটাকে বলে, এবং প্রত্যেক ঘন্টায় 5 মিনিট স্ট্রেচিং ব্রেকের রিমাইন্ডার সেট করলেন। ফলে তার প্রোডাক্টিভিটি 50% বেড়ে গেল এবং স্ট্রেস কমল। খারাপ অভ্যাসের উদাহরণ: স্বাস্থ্যকর খাবারের জন্য ফ্রিজে ফল সবজি সামনে রাখো, জাঙ্ক ফুড পেছনে লুকিয়ে রাখো। এটা স্বয়ংক্রিয় চয়েস চেঞ্জ করে। ন্যাথান প্র্যাকটিক্যাল টিপস দেন, স্পেস অপটিমাইজ করো, যেমন জিম গিয়ার বিছানার পাশে রাখো। ডিজিটাল পরিবেশ ক্লিন করো, যেমন অ্যাপ লিমিটার ব্যবহার করতে পারো, এবং টেস্ট করো। প্রথম সপ্তাহে একটা স্পেস চেঞ্জ করে দেখো। তিনি জোর দেন যে পরিবেশ ডিজাইন ছোট চেঞ্জ দিয়ে বড় ইম্প্যাক্ট দেয় এবং এটা তোমার সিস্টেমকে সাস্টেইনেবল করে। এ অধ্যায়ে তিনি তোমাকে চ্যালেঞ্জ করেন, তোমার ঘর বা ওয়ার্ক স্পেস স্ক্যান করো, কোনো জিনিস তোমার ভালো অভ্যাসকে ব্লক করছে সেটা ঠিক করো, চেঞ্জ করে দেখো। ন্যাথানের কথায় তোমার পরিবেশ তোমার সাইলেন্ট কোচ, এটাকে স্মার্ট করো এবং তোমার আচরণ স্মার্ট হয়ে যাবে তাতে। এই অধ্যায়ের শেষে তুমি বুঝবে যে পরিবর্তনের বাইরে থেকে শুরু করো এবং স্মার্ট পরিবেশ তোমার সিস্টেমকে একটা পাওয়ার হাউস বানায়। মূল শিক্ষা: পরিবেশ শেপ করে আচরণের নিয়ম। সাফল্য ডিসিপ্লিনের উপর নয়, পরিবেশের ওপর
ফ্রিকশন কমাও ভালো অভ্যাসে, যেমন গিয়ার দৃশ্যমান রাখা। যোগ করো খারাপে, যেমন ডিস্ট্রাকশন লুকানো। স্পেস অপটিমাইজেশনের শিল্প। তোমার এনভায়রনমেন্টকে অভ্যাস সাপোর্টিভ করো, যেমন ফ্রিজে হেলদি ফুড সামনে রাখো বা ডেস্ক ক্লিন রাখতে পারো। এটা চয়েসকে স্বয়ংক্রিয় করে। ডিস্ট্রাকশন ম্যানেজমেন্ট। ফোন নোটিফিকেশন অফ, ওয়ার্ক স্পেস ডিজিটাল ক্লিন, এগুলো ফোকাস বাড়ায় এবং স্ট্রেস কমায়, তোমার সিস্টেমকে স্মুথ করে। ছোট চেঞ্জের বড় ইম্প্যাক্ট। পরিবেশে ছোট অ্যাডজাস্টমেন্ট, যেমন একটা স্পেস চেঞ্জ, অভ্যাসকে ট্রান্সফর্ম করে এবং ফলাফল মাল্টিপ্লাই করে। সাস্টেনেবল এবং টেস্টেবল ডিজাইন। পরিবেশকে তোমার লাইফস্টাইলের সাথে মিলিয়ে নাও। প্রথম সপ্তাহে টেস্ট করো, এটা সিস্টেমকে টেকসই এবং অটোমেটিক করে তুলবে। এই অধ্যায়টি তোমাকে শেখায় যে তোমার চারপাশের পরিবেশ তোমার সবচেয়ে বড় অ্যালাই। এটাকে স্মার্ট করলে তোমার সিস্টেম একা চলতে শুরু করবে। পরবর্তী অধ্যায়ে দেখবে কিভাবে অটোমেশন এই ডিজাইনকে আরও পাওয়ারফুল করে। 5. অটোমেশনের জাদু। কনসিস্টেন্সির চাবিকাঠি এবং ডিসিশন ফ্যাটিকের অবসান। পঞ্চম অধ্যায়ে ন্যাথান অটোমেশনকে জাদু বলে অভিহিত করেন এবং এটা তোমার দৈনন্দিন জীবনকে একটা স্বয়ংচালিত মেশিন বানিয়ে দেবে। তিনি ব্যাখ্যা করেন যে কনসিস্টেন্সি ম্যানুয়ালি মেনটেন করা কঠিন, এটা অটোমেটেড হওয়া উচিত যাতে ডিসিশন ফ্যাটিক, সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি কমে এবং তোমার এনার্জি সেভ হয়। অটোমেশন মানে টুলস, চেকলিস্ট, রিমাইন্ডার এবং টেমপ্লেট ব্যবহার করে রুটিনকে অটো পাইলটে চালানো, যেমন ক্যালেন্ডারে অটো স্কেডিউল টাস্ক। এই অধ্যায়ে ন্যাথান দেখান যে এটা তোমার সিস্টেমকে স্কেলেবল করে, কারণ একবার সেট আপ হলে সেটা নিজে চলে। ন্যাথান একটা অনুপ্রেরণামূলক উদাহরণ দেন। একজন ব্যস্ত মা যিনি তার ফিটনেস রুটিন মেনটেন করতে পারতেন না, তিনি অটোমেশন যোগ করলেন। ক্যালেন্ডারে প্রত্যেক সকালে 6টা ওয়ার্কআউট ব্লক সেট করলেন অটো রিমাইন্ডার সহ। জিম অ্যাপে প্রি প্ল্যান্ড ওয়ার্কআউট টেমপ্লেট লোড করলেন এবং পোস্ট ওয়ার্কআউট রিওয়ার্ড হিসেবে ফেভারিট পডকাস্ট লিঙ্ক করলেন। ফলে তার রুটিন 90% কনসিস্টেন্ট হয়ে গেল এবং সে 3 মাসে তার গোল অর্জন করলেন। খারাপ অভ্যাসের উদাহরণ। ইমেল চেকিংয়ের জন্য অটো ফিল্টার সেট করো যাতে গুরুত্বপূর্ণগুলো শুধু দেখো। ন্যাথান প্র্যাকটিক্যাল টুলস রেকমেন্ড করেন। গুগল ক্যালেন্ডারে রিপিটিং ইভেন্ট, নোশনে টেমপ্লেট এবং জেপিয়ারে অটো ইন্টিগ্রেশন। তিনি জোর দেন যে অটোমেশন ফলো থ্রু বাড়ায় এবং স্ট্রেস কমায়। এই অধ্যায়ে তিনি তোমাকে চ্যালেঞ্জ করেন তোমার একটা রুটিন অটোমেট করো, যেমন ডেইলি রিফ্লেকশনের জন্য অটো ইমেল রিমাইন্ডার। ন্যাথানের কথায় অটোমেশন তোমার সিস্টেমের ইঞ্জিন, একবার স্টার্ট করো এবং এটা নিজে চলবে। এই অধ্যায়ের শেষে তুমি বুঝবে যে কনসিস্টেন্সি জাদু নয়, টেকনোলজির স্মার্ট ব্যবহার, এটা তোমার সিস্টেমকে অপরাজেয় করে। মূল শিক্ষা। ডিসিশন ফ্যাটিকের অবসান। অটোমেশন দিয়ে রুটিন অটো পাইলটে চালাও। চেকলিস্ট, রিমাইন্ডার এবং টেমপ্লেট ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি কমাও এবং এনার্জি সেভ করো। টুলস ইন্টিগ্রেশনের শক্তি। ক্যালেন্ডার, অ্যাপস বা অটোমেশন টুলস দিয়ে টাস্ক অটো সেট করো, যেমন রিপিটিং ইভেন্ট বা প্রি প্ল্যান্ড ওয়ার্কআউট। ফলো থ্রু এবং কনসিস্টেন্সি বুস্ট। প্রিসেট অ্যাজেন্ডা এবং অটো রিমাইন্ডার দিয়ে কমিটমেন্ট বাড়াও, এটা তোমার সিস্টেমকে স্কেলেবল এবং স্ট্রেস ফ্রি করে। সিম্পলিফিকেশনের নিয়ম। জটিলতা কমিয়ে অটোমেশন যোগ করো, যেমন ইমেল ফিল্টার বা ডেইলি টেমপ্লেট, যাতে সব কিছু স্বয়ংক্রিয় হয়। লং টার্ম হ্যাবিটের ভিত্তি। অটোমেশন অভ্যাসকে উইল পাওয়ার ছাড়াই টেকসই করে। প্রথম সপ্তাহে একটা রুটিন অটোমেট করে দেখো এবং দেখো কিভাবে এটা তোমার সিস্টেমকে পাওয়ারফুল করে। এই অধ্যায়টি তোমাকে শেখায় যে অটোমেশন তোমার সবচেয়ে বড় সুপার পাওয়ার, এটা কনসিস্টেন্সি জাদু করে তুলবে। পরবর্তী অধ্যায়ে দেখবে কিভাবে রিফ্লেকশন এই অটোমেশনকে আরও স্মার্ট করে।
ছয়, রিফ্লেকশন এবং অ্যাডজাস্টমেন্ট, সিস্টেমের ফিডব্যাক লুপ এবং ইটারেটিভ গ্রোথ। ষষ্ঠ অধ্যায়ে ল্যাথান রিফ্লেকশনকে সিস্টেমের হার্টবিট বলে অভিহিত করেন এবং এটা তোমার সিস্টেমকে লিভিং অ্যাডাপটিভ এন্টিটি বানিয়ে দেবে। তিনি ব্যাখ্যা করেন যে কোনো সিস্টেম পারফেক্ট নয়, এটা অ্যাডজাস্টেবল হওয়া উচিত এবং রিফ্লেকশন হলো সেই ফিডব্যাক লুপ যা তোমাকে জিজ্ঞাসা করে কী কাজ করছো, কি ফোর্সড লাগছে, কি মিসিং। সপ্তাহে একবার এই রিভিউ না করলে সিস্টেম স্ট্যাগনেট হয়, কিন্তু রেগুলার অ্যাডজাস্টমেন্ট দিয়ে এটা ইভলভ করে। এ অধ্যায়ে ন্যাথান দেখান যে গ্রোথ ইটারেটিভ, ছোট ফিডব্যাক থেকে বড় পরিবর্তন আসে। ন্যাথান একটা অনুপ্রেরণামূলক উদাহরণ দেন একজন উদ্যোক্তা যার সিস্টেম শুরুতে কাজ করছিল কিন্তু 3 মাস পর স্লো হয়ে গেল। তিনি সপ্তাহান্তে 15 মিনিট রিফ্লেকশন শুরু করলেন। তিনি ভাবলেন কি সাকসেসফুল ছিল, কি চ্যালেঞ্জিং ছিল, কি ইমপ্রুভ করব। ফলে তিনি টুলস অ্যাডজাস্ট করলেন, যেমন স্ল্যাক ইন্টিগ্রেশন যোগ করলেন এবং তার ব্যবসা 20% গ্রো করল। খারাপ অভ্যাসের উদাহরণ, যদি তোমার ফিটনেস সিস্টেম ফেল করছে, রিফ্লেকশনে দেখো কেন, যেমন সময়ের অভাব, এবং অ্যাডজাস্ট করো, হোম ওয়ার্কআউট যোগ করো। ন্যাথান প্র্যাকটিক্যাল টুলস দেন, রিফ্লেকশন জার্নাল, প্রশ্নভিত্তিক টেমপ্লেট, অ্যাপস এবং টাইমিং, সপ্তাহান্তে 15 মিনিট। তিনি জোর দেন যে পারফেকশন এড়িয়ে ইটারেশন ফোকাস করো, এটা গ্রোথকে এক্সপোনেনশিয়াল করে। এই অধ্যায়ে তিনি তোমাকে চ্যালেঞ্জ করেন, এই সপ্তাহে একটা রিভিউ সেশন করো। ন্যাথানের কথায় রিফ্লেকশন তোমার সিস্টেমের আয়না, এটা দেখলে তুমি দেখো কোথায় ইমপ্রুভ করতে হবে। এই অধ্যায়ের শেষে তুমি বুঝবে যে সিস্টেম স্ট্যাটিক নয়, এটা লিভিং এবং রিফ্লেকশন এটাকে ইভলভ করে। মূল শিক্ষা, সাপ্তাহিক রিভিউয়ের অপরিহার্যতা। সপ্তাহে একবার জিজ্ঞাসা করো কি ওয়ার্কিং, কি ফোর্সড, কি মিসিং। এটা ফিডব্যাক লুপ তৈরি করে এবং সিস্টেমকে অ্যাডাপটিভ করে। ফিডব্যাক লুপের শক্তি, গ্রোথ ফিডব্যাক থেকে আসে। ছোট অ্যাডজাস্টমেন্ট যেমন টুল চেঞ্জ এরকম দিয়ে সিস্টেম ইভলভ করে স্ট্যাগনেশন এড়ায়। পারফেকশন এড়িয়ে ইটারেশন, সিস্টেম পারফেক্ট নয়, অ্যাডজাস্টেবল। প্রত্যেক রিভিউতে ছোট ইমপ্রুভমেন্ট যোগ করো যাতে গ্রোথ এক্সপোনেনশিয়াল হয়। জার্নালিং এবং টুলস, রিফ্লেকশন জার্নাল রাখো প্রশ্নভিত্তিক টেমপ্লেট সহ, এবং অ্যাপস ব্যবহার করো 15 মিনিট সপ্তাহান্তে, এরা যথেষ্ট। ইটারেটিভ গ্রোথের মন্ত্র, রিফ্লেকশন দিয়ে সিস্টেমকে লিভিং বানাও, এটা তোমার যাত্রাকে ডায়নামিক করে এবং লং টার্ম সাকসেস নিশ্চিত করে। এই অধ্যায়টি তোমাকে শেখায় যে সিস্টেম স্ট্যাটিক নয়, এটা তোমার সাথে বড় হয় এবং রিফ্লেকশন এর হার্ট। পরবর্তী অধ্যায় দেখবে কিভাবে এনার্জি প্রোটেকশন এই লুপকে সাস্টেইন করে। 7, এনার্জি প্রোটেকশন, সময়ের চেয়ে এনার্জির মূল্য এবং বার্ন আউটের প্রতিরোধ। সপ্তম অধ্যায়ে ন্যাথান একটা কঠোর সত্য তুলে ধরেন, সময়ের চেয়ে এনার্জি বেশি মূল্যবান এবং বার্ন আউট কোনো ব্যাজ নয়, এটা সিস্টেমের ফেলিওর। তিনি ব্যাখ্যা করেন যে তোমার সিস্টেম ন্যাচারাল রিদমের সাথে অ্যালাইন করো। হাই এনার্জি হাওয়ার, যেমন সকাল, ফোকাস ইন্টেন্সিভ টাস্কে। লো এনার্জি টাইম, যেমন বিকেল, রুটিন বা রেন্টে। এই অধ্যায়ে রুটিন বা রেস্টে। এই অধ্যায়ে ন্যাথান দেখান যে এনার্জি প্রোটেকশন মানে রেস্টকে প্রোডাক্টিভিটির অংশ বানানো, না হলে সিস্টেম ক্র্যাশ হয়। ন্যাথান একটা হৃদয় বিদারক উদাহরণ দেন, একজন মার্কেটিং প্রফেশনাল যিনি 12 ঘন্টা কাজ করতেন কিন্তু বার্ন আউটে পড়লেন। তিনি এনার্জি লগ রাখলেন, প্রতিদিন এনার্জি লেভেল নোট করলেন এবং সিস্টেম অ্যাডজাস্ট করলেন। সকাল 9টা থেকে 11টা ক্রিয়েটিভ ওয়ার্ক করলেন, বিকাল 3টা থেকে 5টা ইমেইল, এবং প্রত্যেক 90 মিনিটে 5 মিনিট ব্রেক। ফলে তার প্রোডাক্টিভিটি বেড়ে গেল এবং স্ট্রেস কমল।
খারাপ অভ্যাসের উদাহরণ: লেট নাইট স্ক্রলিং এড়াতে বেড টাইম রুটিন অটোমেট করো। ন্যাথান প্র্যাকটিক্যাল টুলস দেন: এনার্জি ট্র্যাকার অ্যাপ, রিদম ম্যাপিং, দিনের এনার্জি চার্ট এবং রেস্ট ব্লক ক্যালেন্ডারে ওয়াক বা মেডিটেশন। তিনি জোর দেন যে রেস্ট ফুয়েল, এটা প্রোডাক্টিভিটির চাবি। এই অধ্যায়ে তিনি তোমাকে চ্যালেঞ্জ করেন, তোমার দিনের এনার্জি প্যাটার্ন ট্র্যাক করো। ন্যাথানের কথায়, এনার্জি তোমার ফুয়েল, প্রোটেক্ট করো, না হলে তোমার সিস্টেম ইঞ্জিন অফ হয়ে যাবে। এই অধ্যায়ের শেষে তুমি বুঝবে যে সাস্টেইনেবল গ্রোথ এনার্জি সেন্ট্রিক এবং প্রোটেকশন তোমার সিস্টেমকে লং লাস্টিং করে। মূল শিক্ষা: রিদম অ্যালাইনমেন্টের নিয়ম। সিস্টেম ন্যাচারাল এনার্জি রিদমের সাথে মিলিয়ে নাও। হাই এনার্জি টাইম ফোকাসে, লো এনার্জি রেস্ট বা রুটিনে। রেস্টকে ফুয়েল হিসেবে দেখো, রেস্ট প্রোডাক্টিভিটির বিপরীত নয়। অংশ: প্রত্যেক 90 মিনিটে ব্রেক যোগ করো, যাতে বার্ন আউট এড়ানো যায় এবং সিস্টেম সাস্টেইন হয়। বার্ন আউট প্রিভেনশন স্ট্র্যাটেজি: সিস্টেমে রেস্ট ব্লক, ওয়াক, মেডিটেশন এরকম যোগ করো। এটা তোমার এনার্জিকে রিচার্জ করে এবং প্রোডাক্টিভিটি বাড়ায়। এনার্জি ট্র্যাকিং টুলস: ডেইলি এনার্জি লগ রাখো, যেমন ডেইলিও, এবং প্যাটার্ন ন্যাপ করো। এটা তোমার সিস্টেমকে পার্সোনালাইজ করে। সাস্টেনেবল পেসের মন্ত্র: এনার্জি প্রোটেক্ট করে লং টার্ম গ্রোথ নিশ্চিত করো। সময়ের চেয়ে এনার্জি ম্যানেজ করলে তোমার সিস্টেম অপরাজেয় হয়। এই অধ্যায়টি তোমাকে শেখায় যে এনার্জি তোমার সবচেয়ে মূল্যবান রিসোর্স। প্রোটেক্ট করলে তোমার সিস্টেম চিরকাল চলবে। পরবর্তী অধ্যায়ে দেখবে কিভাবে কমিউনিটি এই প্রোটেকশনকে শেয়ার করে বাড়ায়। 8. কমিউনিটির ভূমিকা, সাপোর্ট সিস্টেমের গুরুত্ব এবং অ্যাকাউন্টেবিলিটির শক্তি। অষ্টম অধ্যায়ে ন্যাথান কমিউনিটিকে সিস্টেমের উইংস বলে অভিহিত করেন এবং এটা তোমাকে দেখাবে যে সাফল্য একা নয়, এটা শেয়ার্ড জার্নি। তিনি ব্যাখ্যা করেন যে স্পিরিচুয়াল বা প্রফেশনাল কমিউনিটি গ্রোথকে ফাস্টার করে, কারণ এটা সাপোর্ট, অ্যাকাউন্টেবিলিটি এবং ইন্সপিরেশন দেয়। একা সিস্টেম তৈরি করলে মোটিভেশন কমে, কিন্তু গ্রুপে শেয়ার করলে এটা মাল্টিপ্লাই হয়। এই অধ্যায়ে ন্যাথান দেখান যে কমিউনিটি তোমার সিস্টেমকে অ্যাকাউন্টেবল করে এবং নতুন আইডিয়া যোগ করে। ন্যাথান একটা অনুপ্রেরণামূলক উদাহরণ দেন। একজন স্টার্টআপ ফাউন্ডার যিনি একা কাজ করতেন এবং প্রোগ্রেস স্লো ছিল, তিনি একটা মেন্টরশিপ গ্রুপে জয়েন করলেন। প্রত্যেক সপ্তাহে গোল শেয়ার, ফিডব্যাক নেওয়া এবং সাকসেস সেলিব্রেট। ফলে তার অ্যাকাউন্টেবিলিটি বেড়ে গেল, নতুন কানেকশন এলো এবং 6 মাসে তার ব্যবসা ডাবল হয়ে গেল। খারাপ অভ্যাসের উদাহরণ: যদি তোমার ফিটনেস সিস্টেম ফেল করছে, একটা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার খুঁজো। প্রত্যেক সপ্তাহে শেয়ার করো। ন্যাথান প্র্যাকটিক্যাল টিপস দেন: ভ্যালু অ্যালাইন্ড গ্রুপে জয়েন, যেমন লিঙ্কডইন গ্রুপ, লোকাল ক্লাব। রেগুলার চেক ইন সেট করো এবং কন্ট্রিবিউট করো, যেমন অন্যকে হেল্প করো। তিনি জোর দেন যে আইসোলেশন গ্রোথ কিল করে, কমিউনিটি এটাকে বুস্ট করে। এই অধ্যায়ে তিনি তোমাকে চ্যালেঞ্জ করেন, এই সপ্তাহে একটা কমিউনিটি খুঁজো এবং একটা গোল শেয়ার করো। ন্যাথানের কথায়, কমিউনিটি তোমার সিস্টেমের উইংস। একা উড়ো না, সাথে উড়ো এবং উঁচুতে যাও। এই অধ্যায়ের শেষে তুমি বুঝবে যে সিস্টেম একা নয়, এটা শেয়ার্ড এবং কমিউনিটি এটাকে অপরাজেয় করে। মূল শিক্ষা: কানেকশনের গ্রোথ বুস্টিং পাওয়ার, কমিউনিটি সাপোর্ট, অ্যাকাউন্টেবিলিটি এবং ইন্সপিরেশন দেয়। একা সিস্টেম স্লো হয়, গ্রুপে এটা এক্সপোনেনশিয়াল গ্রোথ ঘটায়। অ্যাকাউন্টেবিলিটির শক্তি: গ্রুপে গোল শেয়ার করে কমিটমেন্ট বাড়াও। প্রত্যেক সপ্তাহে চেক ইন সেট করো,
যাতে ফলোথ্রু নিশ্চিত হয়। স্পিরিচুয়াল এবং প্রফেশনাল সাপোর্ট, ভ্যালু অ্যালাইন্ড গ্রুপে জয়েন করো, যেমন লিঙ্কডইন, লোকাল ক্লাব। এটা নতুন আইডিয়া এবং কানেকশন যোগ করে। নেটওয়ার্কিং এবং কন্ট্রিবিউশন, কমিউনিটিতে অপরচুনিটি তৈরি হয়, অন্যকে হেল্প করো এবং ফিডব্যাক নাও যাতে তোমার সিস্টেম ইভলভ করে। আইসোলেশন এড়ানোর মন্ত্র, একা গ্রোথ স্লো, কমিউনিটিতে জয়েন করে শেয়ার করো যাতে তোমার সিস্টেম শেয়ার্ড পাওয়ার পায় এবং লং টার্ম সাকসেস নিশ্চিত হয়। এই অধ্যায়টি তোমাকে শেখায় যে সিস্টেম একা চলে না, কমিউনিটি এটাকে উইংস দেয়। পরবর্তী অধ্যায়ে দেখবে কিভাবে স্কেলিং এই শেয়ার্ড পাওয়ারকে বড় করে। 9, স্কেলিং সিস্টেম, ছোট থেকে বড়তে যাওয়া এবং ইনক্রিমেন্টাল গ্রোথের কৌশল। নবম অধ্যায়ে ন্যাথান স্কেলিংকে সিস্টেমের সুপার চার্জার বলে অভিহিত করেন এবং এটা তোমাকে দেখাবে কিভাবে ছোট সিস্টেমকে বিশাল ইম্প্যাক্টে রূপান্তরিত করা যায়। তিনি ব্যাখ্যা করেন যে স্কেলিং মানে ইনক্রিমেন্টাল গ্রোথ, ছোট সাকসেস টেস্ট করে বড় করা, রিসোর্স অ্যালোকেট করে এবং চ্যালেঞ্জ অ্যান্টিসিপেট করে। এই অধ্যায়ে ন্যাথান দেখান যে স্কেল না করলে সিস্টেম সীমিত থাকে, কিন্তু স্মার্ট স্কেলিং এটাকে এক্সপেন্ডেবল করে। ন্যাথান একটা বিস্ময়কর উদাহরণ দেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর যার ডেইলি পোস্টিং সিস্টেম ছোট স্কেলে কাজ করছিল। তিনি টেস্ট করলেন, সপ্তাহে 3 পোস্ট থেকে 5-এ যাওয়া, রিসোর্স যোগ করলেন, ভিডিও এডিটর হায়ার করলেন, চ্যালেঞ্জ টাইম ম্যানেজমেন্ট এরকম ঠিক করলেন, ফিক্স করলেন ব্যাচিং দিয়ে। ফলে তার অডিয়েন্স 40% বেড়ে গেল। খারাপ অভ্যাসের উদাহরণ, যদি তোমার লার্নিং সিস্টেম স্কেল না হয়, বই থেকে কোর্সে যাও। ন্যাথান প্র্যাকটিক্যাল টুলস দেন, গ্রোথ ট্র্যাকার, স্প্রেডশিট, টেস্টিং ফ্রেমওয়ার্ক, এবি টেস্ট এবং রিসোর্স প্ল্যানিং। তিনি জোর দেন যে স্কেলিং লং টার্ম ভিশন চায়। এই অধ্যায়ে তিনি তোমাকে চ্যালেঞ্জ করেন, তোমার একটা সিস্টেম স্কেল করো। ন্যাথানের কথায় স্কেলিং তোমার সিস্টেমের উইংস। ছোট থেকে বড় হতে যাও এবং দেখো কিভাবে এটা তোমার ভবিষ্যৎকে রূপান্তরিত করে। এই অধ্যায়ের শেষে তুমি বুঝবে যে স্কেলিং সিস্টেমকে পাওয়ারফুল করে। মূল শিক্ষা, ইনক্রিমেন্টাল গ্রোথের কৌশল, ছোট সাকসেস টেস্ট করে স্কেল করো, যেমন 3 পোস্ট থেকে 5-এ যাওয়া। এটা সিস্টেমকে সেফলি এক্সপ্যান্ড করে। টেস্ট অ্যান্ড স্কেল ফ্রেমওয়ার্ক, কী কাজ করে তা আইডেন্টিফাই করে বড় করো। এবি টেস্ট, যাতে রিস্ক কম থাকে এবং গ্রোথ নিশ্চিত হয়। রিসোর্স অ্যালোকেশন, স্কেলিংয়ের জন্য টাইম, টুলস বা টিম যোগ করো, যেমন ব্যাচিং বা হায়ারিং, যাতে ওভারলোড না হয়। চ্যালেঞ্জ অ্যান্টিসিপেট এবং প্রিপেয়ার, স্কেলিংয়ের বাধা যেমন টাইম ম্যানেজমেন্ট আগে থেকে ফিক্স করো যাতে সিস্টেম স্মুথ থাকে। লং টার্ম ভিশনের সাথে স্কেলিং দিয়ে সিস্টেমকে এক্সপ্যান্ড করো। এটা তোমার ভবিষ্যৎকে ছোট থেকে বিশালে রূপান্তরিত করে এবং ইফোর্টলেস গ্রোথ নিশ্চিত করে। এই অধ্যায়টি তোমাকে শেখায় যে স্কেলিং তোমার সিস্টেমের সুপার চার্জার। ছোট স্টেপে বড় লাফ নাও। শেষ অধ্যায়ে দেখবে কিভাবে এটা ট্রান্সফরমেশনে পরিণত হয়। 10, এফোর্টলেস গ্রোথ, লং গেম এবং ট্রান্সফরমেশনের চূড়ান্ত রহস্য। 10ম এবং শেষ অধ্যায়ে ন্যাথান এফোর্টলেস গ্রোথকে লং গেমের জয় বলে অভিহিত করেন এবং এটা তোমার পুরো যাত্রাকে একটা মাস্টারপিস বানিয়ে দেবে। তিনি ব্যাখ্যা করেন যে সিস্টেম ইমিডিয়েট ফল দেয় না,
এটা কামুলেটিভ এবং লং টার্ম কমিটমেন্ট দিয়ে ট্রান্সফরমেশন ঘটে। এই অধ্যায়ে ন্যাথান দেখান যে সিস্টেম তোমার আইডেন্টিটি চেঞ্জ করে এবং ছোট উইন সেলিব্রেট করে মোটিভেশন বজায় থাকে। অ্যাডাপ্টিবিলিটি চাবি। লাইফ চেঞ্জে সিস্টেম অ্যাডজাস্ট করো। ন্যাথান একটা ট্রান্সফরমেটিভ উদাহরণ দেন। একজন কর্মচারী যিনি 1 বছর ধরে সিস্টেম ফলো করলেন, পরিচয় শিফট, হ্যাবিট লুপ, পরিবেশ ডিজাইন, ফলে তার ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেল, সে উদ্যোক্তা হয়ে উঠলেন। খারাপ অভ্যাসের উদাহরণ। যদি চেঞ্জ আসে অ্যাডজাস্ট করো। ন্যাথান প্র্যাকটিক্যাল টিপস দেন। মাইলস্টোন সেলিব্রেট, ভীষণ বোল্ড, অ্যাডাপ্টেশন রুল। তিনি জোর দেন যে ফাইনাল ফ্রিডম সিস্টেম থেকে আসে। এ অধ্যায়ে তিনি তোমাকে চ্যালেঞ্জ করেন, তোমার 6 মাসের ভিশন লিখো। ন্যাথানের কথায় এফোর্টলেস গ্রোথ লং গেম। কমিট করো এবং দেখো তোমার ভবিষ্যৎ কিভাবে ফুলে ওঠে। এ অধ্যায়ের শেষে তুমি বুঝবে যে সিস্টেম ট্রান্সফরমেশনের চাবি। মূল শিক্ষা। লং টার্ম কমিটমেন্টের শক্তি। সিস্টেম ইমিডিয়েট নয়, কামুলেটিভ। 1 বছর ধরে ফলো করো এবং ট্রান্সফরমেশন ঘটবে। ট্রান্সফরমেশনের প্রক্রিয়া। সিস্টেম দিয়ে আইডেন্টিটি চেঞ্জ হয়। ছোট উইন্স সেলিব্রেট করো যাতে মোটিভেশন বজায় থাকে। অ্যাডাপ্টিবিলিটির চাবি। লাইফ চেঞ্জে যেমন জব শিফট, সিস্টেম অ্যাডজাস্ট করো। মূল শিক্ষা। লং টার্ম কমিটমেন্টের শক্তি। সিস্টেম ইমিডিয়েট করো, কামুলেটিভ 1 বছর ধরে ফলো করো এবং ট্রান্সফরমেশন ঘটবে। ট্রান্সফরমেশনের প্রক্রিয়া। সিস্টেম দিয়ে আইডেন্টিটি চেঞ্জ হয়। ছোট উইন্স সেলিব্রেট করো যাতে মোটিভেশন বজায় থাকে। অ্যাডাপ্টিবিলিটির চাবি। লাইফ চেঞ্জে যেমন জব শিফট, সিস্টেম অ্যাডজাস্ট করো, এটা ফ্লেক্সিবিলিটি নিশ্চিত করে। ভীষণ এবং মাইলস্টোন। 6 মাসের ভীষণ লিখো এবং মাইলস্টোন সেলিব্রেট করো, এটা লং গেমকে মজাদার করে। ফাইনাল ফ্রিডমের মন্ত্র। ইফোর্টলেস গ্রোথ দিয়ে স্বাধীনতা অর্জন করো। সিস্টেম তোমার জীবনকে অর্থপূর্ণ এবং স্বয়ংক্রিয় বানায়। এই অধ্যায়টি তোমাকে শেখায় যে সিস্টেম লং গেমের জয়। কমিট করো এবং দেখো তোমার ভবিষ্যৎ কিভাবে রূপান্তরিত হয়। উপসংহার। তোমার সিস্টেম করো, ভবিষ্যৎ দেখো বড় হতে। কেলভিন ডব্লিউ ন্যাথানের বিল্ড দ্য সিস্টেম, সি ইয়োর ফিউচার গ্রো এফোর্টলেসলি তোমাকে শেখায় যে সাফল্য হ্যাসেল নয়, সিস্টেম। এই অডিও সামারিটি শোনার পর তোমার কাছে হয়তো মূল বই পড়ার প্রয়োজন কমে যাবে, কারণ আমরা সব মূল নির্যাস এখানে তুলে ধরেছি। এই বই থেকে আমরা যে শীর্ষ 5টি মূল শিক্ষা গ্রহণ করতে পারি। সিস্টেম। লক্ষ্য। তুমি সিস্টেমের স্তরে পড়ো। লক্ষ্য অনুপ্রাণিত করে, সিস্টেম পথ দেখায়। পরিচয় শিফট। অভ্যাস পরিচয় থেকে আগে। নিজেকে নতুনভাবে দেখো এবং পরিবর্তন স্বাভাবিক হয়। হ্যাবিট লুপ মাস্টার। কিউ অ্যাকশন রিওয়ার্ড চক্র বোঝো এবং অ্যাডজাস্ট করো। অভ্যাস সায়েন্স ভিত্তিক। পরিবেশ এবং অটোমেশন। ফ্রিকশন ম্যানেজ করো এবং টুলস যোগ করো, সিস্টেম অটো পাইলটে চলে। রিফ্লেকশন। এনার্জি এবং কমিউনিটি অ্যাডজাস্ট করো। প্রোটেক্ট করো এবং শেয়ার করো, এফোর্টলেস গ্রোথের চাবি। তোমার যাত্রা নিজস্ব। এই শিক্ষা দিয়ে সিস্টেম করো এবং দেখো তোমার ভবিষ্যৎ কিভাবে ফুলে ওঠে। আশা করি এই বিস্তারিত সামারিটি তোমার ভালো লেগেছে এবং তোমার আত্ম উন্নয়নের মাত্রায় নতুন শক্তি যোগ করেছে। এই ধরনের অনুপ্রেরণামূলক কন্টেন্ট যদি তোমার ভালো লাগে তাহলে অডিজ্ঞানকে লাইক করে উৎসাহিত করো। তোমার মূল্যবান কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমার ভাবনাগুলো জানাও। নতুন অডিও বুক সামারি এবং আত্ম উন্নয়নমূলক বিষয়বস্তু পেতে এখনই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরও এই জ্ঞানের আলোয় আলোকিত করো। তোমাদের সমর্থন আমাদের প্রেরণা। ধন্যবাদ এবং তোমার সিস্টেম শক্তিশালী হোক।